স্বাগত ডিবিসি নিউজের প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি তানিয়া হারুন। আজ ২১শে নভেম্বর দেশ জুড়ে যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে সশস্ত্র বাহিনী দিবস। ৫৪ বছর আগে ১৯৭১ সালের আজকের এই দিনে পাক হানাদার বাহিনীর তাণ্ডব লীলার জবাবে সেনা, নৌ ও বিমান বাহিনীর অকুতোভয় বীর সন্তানেরা সম্মিলিতভাবে অপ্রতিরোধ্য আক্রমণের সূচনা করেছিল। মুক্তিযুদ্ধ শুরুর ৮ মাস পর এদিন কর্নেল ওসমানীর নেতৃত্বে স্থল, নৌ ও আকাশপথে চালানো হয় ত্রিমুখী আক্রমণ। এই আক্রমণে পাকিস্তানি বাহিনী জলে, স্থলে, অন্তরিক্ষে পর্যদুস্ত হতে থাকে। একের পর এক এমন আক্রমণের ফলে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ৯৩,০০০ সৈন্যসহ আত্মসমর্পণে বাধ্য হয় পাকিস্তানি হানাদার বাহিনী। আর বিশ্ব মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে স্থান করে নেয় আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। তবে শুধু সশস্ত্র বাহিনী মুক্তিযুদ্ধেই নয়, বন্যা, ঘূর্ণিঝড় সহ দেশের যে কোনো ক্রান্তিলগ্নে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখায় জনমনে শ্রদ্ধা ও ভালোবাসার জায়গা করে নিয়েছেন। এছাড়া দেশের বাইরে হাইতি থেকে পূর্ব তিমুর, লেবানন থেকে DR কঙ্গো পর্যন্ত বিশ্বের সব সংঘাতপূর্ণ এলাকায় শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছেন। দেশ ও দেশের বাইরে সশস্ত্র বাহিনীর সেই অসাধারণ লড়াই আর ত্যাগের ইতিহাস নিয়ে বিশেষ আলোচনায় আজ স্টুডিওতে আছেন ঢাকা সেনা সদর সিগন্যাল পরিদপ্তরের GSO 1 লেফটেন্যান্ট কর্নেল শাহনাজ হোসেন দিনা, আছেন নৌবাহিনী সদর দপ্তর নৌ তথ্য ও প্রযুক্তি পরিদপ্তরের প্রকল্প পরিচালক ক্যাপ্টেন তানিয়া সওগাত এবং আছেন বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাসার সরবরাহ বহরের ভারপ্রাপ্ত কর্মকর্তা উইং কমান্ডার ফারজানা রহমান। আপনাদের তিনজনকে আজকের প্রযত্নে বাংলাদেশে স্বাগত জানাচ্ছি। শুরুটা করতে চাই উইং কমান্ডার ফারজানা রহমান আপনাকে দিয়ে। আজকে ২১শে নভেম্বর সারা দেশ জুড়ে আসলে যথাযথ মর্যাদা, উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। একটু আপনার কাছে জানতে চাই, এই যে ২১শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস কেন, আর স্বাধীন বাংলাদেশের যে অভ্যুদয়ে আমরা যদি বলি ২১শে নভেম্বরের তাৎপর্য আসলে কি ছিল? ধন্যবাদ আপনাকে। অনুষ্ঠানের শুরুতেই আমি বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে এবং আমাদের বিমান বাহিনীর সকল সদস্যের পক্ষ থেকে ডিবিসি চ্যানেলের সকল কলাকুশলী এবং দর্শকবৃন্দকে সশস্ত্র বাহিনী দিবসের শুভেচ্ছা জানাতে চাচ্ছি। এবার আসি আপনার প্রশ্নের উত্তরে। সশস্ত্র বাহিনী দিবস এই যে ২১শে নভেম্বর, এর আগ পর্যন্ত কিন্তু আমাদের পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধটা চলছিল, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ছোট ছোট সেক্টরে বা এভাবে ভাগ হয়ে ৩ বাহিনী কাজ করছিল। কিন্তু কাঙ্ক্ষিত যে ফলাফলটা, যেটা আমরা আশা করছিলাম, সেই আশানুরূপ ফলাফলটা কিন্তু আমরা পাচ্ছিলাম না। এই ২১শে নভেম্বর এমন একটি তাৎপর্যপূর্ণ দিন যে এদিন থেকে সম্মিলিতভাবে সেনা, নৌ এবং বিমান বাহিনীর সকল সদস্য একসাথে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করে। এবং শুধু যে আমরা সামরিক বাহিনীর সদস্যরা ছিলাম তাই না, অসামরিক বাহিনীর অনেকেও কিন্তু আমাদের সাথে এই যুদ্ধে ছিল। তো যেটা বলে যে ইউনিটি ইজ স্ট্রেংথ, তো আলটিমেটলি আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফলটা সেটা আমরা অর্জন করতে পারি এই একসাথে ৩ বাহিনীর মিলিত প্রয়াসে। তারপর আর আমাদের ঘুরে পেছন ফিরে তাকাতে হয়নি। ৩ বাহিনী যখন একসাথে এগিয়ে গেল, তখন পাক হানাদার বাহিনী আর আমাদের বিরুদ্ধে তাদের মনোবলও ভেঙে পড়ে, তারা সেইভাবে আমাদের বিরুদ্ধে আক্রমণও করতে পারেনি। এই জন্য এই দিবসটি এত তাৎপর্যপূর্ণ। জি, কোন কোন বিষয়গুলো আসলে জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে বলে আপনি মনে করেন? যদি প্রথমে জাতীয় পর্যায়ের কথা বলি, তাহলে আমরা যে এই সেনা, নৌ, বিমান বাহিনী শুধু যে আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বা শান্তিপূর্ণ ব্যবস্থার জন্য কাজ করে যাচ্ছি তা না। ব্যাপারটা হচ্ছে যে আমরা কিন্তু যে কোনো সময় দুর্যোগ মোকাবিলায়, যে কোনো রকমের ক্রাইসিস সিচুয়েশনে আমরা কিন্তু 24/7 রেডি থাকি। যেমন আপনি যদি বলেন যে আমাদের গত বছরে ফেনী, কুমিল্লা অঞ্চলে যে বন্যা হয়েছিল, সেই বন্যার সময় কিন্তু শুধু যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান সবাই সম্মিলিতভাবে আমরা এখানে সহায়তা প্রদান করেছি। বিমান বাহিনীর ক্ষেত্রে বলবো যে বিমান বাহিনীর হেলিকপ্টার 24/7 রেডি থাকে, তো আমরা এখানে ত্রাণ বিতরণ করেছি। এছাড়া যদি বিভিন্ন ফায়ার ইনসিডেন্ট বিভিন্ন জায়গায়, যে অনেক সময় চট্টগ্রামের ইপিজেডে, তারপরে কর্ণফুলী ইপিজেডে, তারপর রিসেন্টলি আপনি জানবেন যে বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দরে যে একটা আগুনের যে দুর্ঘটনাটা ঘটলো, ফায়ার ইনসিডেন্ট, সেখানেও কিন্তু সম্মিলিতভাবে এই বাহিনীগুলো কাজ করেছে। আন্তর্জাতিক পরিমণ্ডলের কথা বলতে
বলতে গেলে যে আমরা যে শান্তিরক্ষা মিশনে এই দুর্গম এলাকায় আমাদের নিজের দেশ থেকে এত হাজার হাজার কিলোমিটার দূরে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে কিন্তু এই বিভিন্ন আমরা আমাদের বিভিন্ন অপারেশন পরিচালনা করে থাকি। সো এই সশস্ত্র বাহিনীকে দেখবেন যে 24/7 আমরা দেশের মানুষের সেবায় নিয়োজিত আছি। জি, ক্যাপ্টেন তানিয়া স্বাগত, আপনার কাছে একটু আসতে চাই। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের অংশগ্রহণ কিংবা অবদান সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে ও ডিবিসি নিউজকে আমাদের এখানে আমন্ত্রণ করার জন্য। আমি সকল দর্শককে সশস্ত্র বাহিনীর দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি মুক্তিযুদ্ধের সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের কারণে আজ আমরা আমাদের এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমার যে কোশ্চেনটি রয়েছে যে হচ্ছে সশস্ত্র বাহিনী কিভাবে 1971-এ অংশগ্রহণ করেছে। আপনার হচ্ছে গিয়ে আপনারা সবাই জানেন যে হচ্ছে অপারেশন সার্চ লাইট, যেটা হচ্ছে গিয়ে 25শে মার্চের কালো রাত্রি বলা হয়ে থাকে। এই দিন পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের জনবলরা আমাদের নিরীহ জনগণের উপরে গণহত্যা চালায়। এর পরবর্তীতে যেটা হয়েছে আপনার 1971 সালের 17ই এপ্রিল বাংলাদেশ ফোর্সেস গঠন করা হয়ে থাকে, যেটাতে হচ্ছে 3 বাহিনী একত্রিত হয় এবং এর অধিনায়ক হিসেবে থাকেন কর্নেল MAG ওসমানী। তো এরপর থেকেই দেখা যায় যে পুরো বাংলাদেশকে 11টা সেক্টরে ভাগ করা হয়েছে, যার মধ্যে 10 নম্বর সেক্টরটা ছিল হচ্ছে গিয়ে নৌবাহিনীর এবং হচ্ছে গিয়ে এখানে যে আমাদের নৌ বন্দরগুলো ছিল সেগুলো নিয়ে। এই সেক্টরগুলোতে ভাগ করে বিভিন্ন খণ্ড খণ্ডভাবে নৌবাহিনী, সেনাবাহিনী এবং বিমান বাহিনী বিভিন্ন অপারেশন পরিচালনা করছিল। এখানে উল্লেখ্য যে হচ্ছে বিভিন্ন যুদ্ধগুলো যে খণ্ড খণ্ড যুদ্ধগুলো যে চলমান রয়েছিল, এর মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে আপনার পাকিস্তানিদের বিভিন্ন ঘাঁটি এবং তাদের অবস্থানগুলোকে আমরা হচ্ছে গিয়ে ধ্বংস করছিলাম। কিন্তু 21শে নভেম্বরের পর থেকে আমরা 3 বাহিনী একত্রিতভাবে আপনার পাকিস্তানি সেনার বিরুদ্ধে আমরা হচ্ছে গিয়ে অংশগ্রহণ করি। এতে আমরা যেটা হয়েছে, নৌবাহিনী আপনার হচ্ছে গিয়ে 2টা বড় বড় অপারেশন করেছে, যেটা আমরা সবাই জানি অপারেশন জ্যাকপট এবং অপারেশন হট প্যান্ট নামে পরিচিত। অপারেশন জ্যাকপটে দেখা যায় যে হচ্ছে গিয়ে আমাদের নৌ সদস্যরা এবং সাথে আমাদের যারা হচ্ছে মুক্তি সেনারা রয়েছে তারা তাদের জীবনকে ঝুঁকি নিয়ে আপনার গায়ের মধ্যে লিম্পেট মাইন বেঁধে তারা হচ্ছে রাতের অন্ধকারে জাহাজ পর্যন্ত যায় এবং ওখানে হচ্ছে কি লিম্পেট মাইনগুলো এস্টাবলিশ করে এবং একই সাথে 15ই আগস্টের রাতে 26টি জাহাজ, মার্চেন্ট শিপ এবং হচ্ছে গিয়ে পাকিস্তানি জাহাজ ধ্বংস হয়ে যায়। এর ফলে ওদের যত রসদ ছিল প্লাস হচ্ছে গিয়ে আপনার গোলা বারুদ এবং অস্ত্র ছিল, এগুলো ধ্বংস হয়ে যায়, যার ফলে ওরা মানসিকভাবে এবং দেখা যাচ্ছে যে যুদ্ধ করার যে সামগ্রীর প্রয়োজন রয়েছে সেই জিনিসগুলো ওদের ধ্বংস হয়ে যায়। এছাড়াও অপারেশন হট প্যান্টের মাধ্যমে যেটা হয়েছে, প্রায় 57টি খণ্ড খণ্ড অপারেশন করে এবং মাইন লে করে আপনার পুরা যেই অঞ্চলগুলো দিয়ে, যেমন পশুর রিভার এবং হচ্ছে কর্ণফুলী উপর দিয়ে মাইন লে করা হয়, যার ফলে হচ্ছে আপনার পাকিস্তানিরা যে বাংলাদেশে প্রবেশ করবে এই পথগুলো বন্ধ হয়ে যায়, যার জন্য ওরা বিদেশি সাহায্য এবং এই সাপোর্টগুলো পাওয়া থেকে বঞ্চিত হয়। এবং এভাবেই আমরা হচ্ছে গিয়ে এয়ারফোর্সের কিলো ফোর্স, আর্মির বিভিন্ন ধরনের অপারেশনের মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে উইদিন 25 ডেজের মধ্যে আমরা হচ্ছে গিয়ে 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস পাই। জি, লেফটেন্যান্ট কর্নেল শাহনাজ হোসেন দিনা, আপনার কাছে একটু আসতে চাই। যেমনটা ক্যাপ্টেন তানিয়া স্বাগত বলছিলেন মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের অংশগ্রহণ নিয়ে, সেই বিষয়টি নিয়েও আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাই। সেই সাথে জানাবেন এই যে দুর্যোগ মোকাবেলায় আমি যেমনটা জানাচ্ছিলাম, এখানে আসলে সশস্ত্র বাহিনীর কি কি ভূমিকা রেখেছে, একটু যদি বিস্তারিত বলতেন। ধন্যবাদ তানিয়া আপু। প্রথমেই আমি আপনাকে আপনার মাধ্যমে দর্শকদেরকে সশস্ত্র বাহিনী দিবসের শুভেচ্ছা জানাতে যাচ্ছি। সেনাবাহিনীর সকল সদস্যদের পক্ষ থেকে আপনাদের জন্য রইল সশস্ত্র বাহিনী দিবসের আন্তরিক শুভেচ্ছা। তো আপনার প্রশ্নের উত্তরেই আমি যেটা বলতে চাই, সশস্ত্র বাহিনী মুক্তিযুদ্ধে আমাদের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণ করার মাধ্যমেই একসাথে যখন তারা যুক্ত হয়, তখনই কিন্তু তারা এই মুক্তিযুদ্ধের একটা গতিবেগটা পরিবর্তন করে। প্রথমে যে খণ্ড খণ্ড যুদ্ধগুলো চলছিল বিভিন্ন জায়গায়, ইভেন সেনাবাহিনীর যেসব ইস্ট বেঙ্গল রেজিমেন্টগুলো ছিল, সেই ইস্ট বেঙ্গল রেজিমেন্টগুলো তারা আলাদা আলাদাভাবে কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে তারা যুদ্ধ করে সফল হচ্ছিল।
কিন্তু যখনই তারা এটা একসাথে হলো, একসাথে হওয়ার পরে তাদের সম্মিলিত যেই প্রয়াস, যেটা আমাদের 21শে নভেম্বরের যশোরের বয়রা এলাকা থেকে শুরু হয়েছিল, সেই বয়রা এলাকাতে হওয়ার ফলে কি হয়, আমাদের যে ওখানে যেই পাকিস্তানি যে ব্রিগেডটা ছিল, সেই ব্রিগেডের সম্পূর্ণ লাইন অফ কমিউনিকেশনটা বন্ধ হয়ে যায়। তাদের রিইনফোর্সমেন্টগুলো তারা যেভাবে যুদ্ধের রসদ বহর পাচ্ছিল সেটা সম্পূর্ণ কাট অফ হয়ে যায় এবং তাদের এইসব কয়েকটা বিচ্ছিন্ন ঘটনার কারণে, এই সম্মিলিত ঘটনার কারণে তারা একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ে। একই সাথে আমি আরও একটা যুদ্ধের কথা আমি বলবো, সেটা হচ্ছে গিয়ে আমাদের ব্রাহ্মণবাড়িয়া এলাকার যুদ্ধের কথা। সেখানে ব্রাহ্মণবাড়িয়া এলাকায় কিন্তু একটা খুব বড় ধরনের একটা সম্মিলিত প্রয়াস ঘটায় হচ্ছে গিয়ে আমাদের 4 ইস্ট বেঙ্গল বেবি টাইগার্স। তারা এটা যুদ্ধে অংশগ্রহণের ফলে আমাদের যেই ব্রাহ্মণবাড়িয়ার সাথে ঢাকা চট্টগ্রামের যেই লিঙ্কটা, রেলওয়ে লাইনটা ছিল, সেই রেলওয়ে লাইনটা কিন্তু দখলে চলে আসে এবং এই দখলে চলে আসার ফলে তারা পাকিস্তানি ফোর্সকে একদমই আলাদা করে ফেলতে পারে। এই আলাদা করে ফেলার কারণেই আমাদের কন্ট্রোলে তখন চলে আসে। এই যুদ্ধটা যখন আমাদের কন্ট্রোলে চলে আসে তখন পাকিস্তানি ফোর্স আর সম্মিলিতভাবে আমাদেরকে মানে আমাদের মুক্তি বাহিনীকে আর কখনোই মানে একেবারে ডিফিট করতে পারেনি। পরাজয়ের জিনিসটা আর হয়নি। আমরা 1 মাসেরও কম সময়ের মধ্যে কিন্তু আমরা বিজয় লাভ করেছিলাম। আর দুর্যোগের ব্যাপারে সেকেন্ড পার্টে আপনার যেটা বলি, বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু যুদ্ধে যেরকম সাধারণ আপামর জনতার পাশে এসে দাঁড়িয়েছিল, সেরকম যুদ্ধ হোক, ভূমিকম্প হোক, প্রাকৃতিক যে কোনো দুর্যোগের সময় কিন্তু আমরা পাশে এসে দাঁড়িয়েছি। এছাড়াও যদি আমি বলি, প্রাকৃতিক দুর্যোগে গত বছরের অলরেডি বলেছে ফারজানা যে বন্যাতে আমরা অনেক 3 সার্ভিস মিলেই কিন্তু আমরা উদ্ধার কাজগুলোকে খুব ত্বরান্বিত করেছি। তার আগের বিগত বছরগুলোতে যেরকম হয়েছিল সেরকম কিন্তু হয়নি। গত বছরের উদ্ধার কাজটা কিন্তু খুব সম্মিলিতভাবে ভালোভাবেই হয়েছিল। এছাড়াও যদি আমি রানা প্লাজার ধ্বংসের কথা থেকে শুরু করি, তারপরে বিভিন্ন জায়গায় যে অগ্নিকাণ্ড হয়, এখানে যে আমাদের যে তড়িৎ রেসপন্সটা যে আমরা করি, সেই রেসপন্সের কারণে কিন্তু সেনাবাহিনী এবং 3 বাহিনীর সকল সদস্যই কিন্তু আমাদের জনগণের পাশে এসে দাঁড়ায়। জি, দেশ ও জাতির উন্নয়নে সশস্ত্র বাহিনীর অবদানকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি বলে আপনি মনে করেন? সশস্ত্র বাহিনীর কথার যদি বলি, দেশ ও জাতির উন্নয়নে আমি এই পর্যায়ে শুধু আমার বাহিনী নিয়ে বলবো, সেনাবাহিনী সম্পর্কে। তো প্রথমেই যদি বলি যে আমাদের দুর্যোগ ব্যবস্থাকালীন ব্যবস্থা তো রয়েছেই, যেটা আমি অলরেডি কভার করেছি। এরপর শিক্ষা প্রচারের ক্ষেত্রেও কিন্তু আমাদের অবদান রয়েছে। শিক্ষা প্রচারের অবদানটা আমি 3টা সেক্টরের মধ্যে বলবো। সেটা হচ্ছে আমাদের 4টা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট রয়েছে, 2টা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ইনস্টিটিউট রয়েছে। এখানে কিন্তু খুব মানসম্মত পড়াশোনার জন্য, এবং এটা কিন্তু বিশ্ব দরবারে খুবই সুপ্রতিষ্ঠিত। MISTর কথা আমরা সবাই জানি এবং এখানে খুবই কম্পিটিটিভ। আফটার বুয়েট এখানে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য বাংলাদেশের অনেক স্টুডেন্টরা কিন্তু ধর্ণা দেয়। তো এটা একটা খুবই নামকরা একটা প্রতিষ্ঠান। এছাড়াও কিন্তু আমাদের অনেকগুলো, প্রত্যেকটা জেলাতেই কিন্তু অলমোস্ট আমাদের ক্যান্ট পাবলিক স্কুলগুলো রয়েছে, সেটার মাধ্যমেও কিন্তু শিক্ষার ব্যাপক প্রসার হচ্ছে। এবছরে যদি আমি HSC রেজাল্টের কথা বলি, আমাদের পাশের হার কিন্তু অলমোস্ট 98% এবং GPA 5 পাওয়ার পার্সেন্টেজটা ছিল হচ্ছে 38-এর উপরে, যা ওভারঅল বাংলাদেশের মানে রেজাল্টের ভিত্তিতে কিন্তু বেশ ভালো রেজাল্ট হয়েছে আর্মি পরিচালিত যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে। এছাড়া আমি আরেকটা শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলবো, সেটা হচ্ছে প্রয়াস। আমাদের সমাজে যারা স্পেশাল চাইল্ড রয়েছে, সেই স্পেশাল চাইল্ডদের তাদের একটা স্পেশাল কেয়ারের জন্য আমাদের এই প্রয়াস কিন্তু ঢাকা অঞ্চলে যেটা রয়েছে সেটা কিন্তু খুবই নামকরা। এবং এটার আমাদের 11টা ব্রাঞ্চ আছে, বাংলাদেশের প্রত্যেকটা ক্যান্টনমেন্টেই অলমোস্ট রয়েছে। সেখানেও কিন্তু আমরা একই রকমের সুবিধা প্রদান করে থাকি। দেন আমি শিক্ষার পরে আসি হচ্ছে গিয়ে আমাদের বাস্তুহারা যেসব লোকজন রয়েছে, আমাদের সমাজে যারা বিভিন্ন কারণে, প্রাকৃতিক দুর্যোগে হোক বা যে কোনো ব্যবস্থার কারণেই হোক না কেন, যারা বাস্তুহারা হয়েছেন তাদের জন্য আমরা আশ্রয়ন প্রকল্প করে থাকি। 11 পদাতিক ডিভিশন মানে বগুড়া এরিয়ার আন্ডারে আমরা একটা আশ্রয়ন প্রকল্প তৈরি করেছি। খুরুশকুল একটা আশ্রয়ন প্রকল্প রয়েছে, যেখানেও আমরা কিন্তু অনেক লোকজনদেরকে তাদের থাকার ব্যবস্থা সহ, তাদের বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা, ধর্মীয় উপাসনালয় থেকে শুরু করে সব কিছুর ব্যবস্থা আমরা তৈরি করে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কাছে বুঝিয়ে দিয়েছি। তো এগুলো আমি মনে করি বাংলাদেশ সেনাবাহিনী হিসেবে সামাজিক উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক
প্রভাব বিস্তার করছে। জি, ক্যাপ্টেন তানিয়া সওগাত, একটু আপনার কাছে আসতে চাই। বর্তমান প্রজন্মের জন্য প্রেরণা ও বাহিনী সমূহের অগ্রযাত্রায় এই যে 21শে নভেম্বর বলছিলাম সশস্ত্র বাহিনী দিবস, সেটি আসলে কিভাবে ভূমিকা রাখছে? ধন্যবাদ। আসলে আমি মনে করি যে সশস্ত্র বাহিনী দিবস, এবং এইটা কিন্তু শুরু হয়েছে মুক্তিযুদ্ধ দিয়ে। সো এইটা মুক্তিযুদ্ধের টানে আমি দেখেছি যে আমাদের সশস্ত্র বাহিনী যারা মুক্তিযুদ্ধ করেছে, যেমন আমি নেভির কথা বলি, আমার নেভিতে যারা অপারেশন জ্যাকপটে যোগদান করেছে, ওনারা ওই সময় ছিলেন ফ্রান্সে, সাবমেরিনের কোর্স করছিলেন পাকিস্তান নেভি থেকে। সেখান থেকে ওনারা দেশের প্রতি ভালোবাসা থেকে ওখান থেকে ওনারা পালিয়ে বাংলাদেশে এসেছিলেন জাস্ট যুদ্ধে যোগদান করার জন্য। এই যে দেশের প্রতি ভালোবাসা, সশস্ত্র বাহিনী আমরা এটা বলতে পারি যে নতুন প্রজন্ম দেখতে পাচ্ছে যে মুক্তিযুদ্ধ থেকে এই দেশের প্রতি ভালোবাসা দেখতে পাচ্ছে। জয়েন্টনেস, যে আমরা যে বলি একতাই বল, এই জিনিসটা কিন্তু নতুন প্রজন্ম দেখতে পেয়েছে যে কিভাবে জয়েন্টনেসের মাধ্যমে একটা দেশকে স্বাধীন করা যায়। এবং এই জয়েন্টনেস কিন্তু শুধুমাত্র 3 বাহিনী ছিল না, এই 3 বাহিনীর সাথে তখন যারা তরুণ প্রজন্ম ছিল তারাও কিন্তু আমাদের সাথে যোগদান করেছিল এবং আমাদের কাছ থেকে ট্রেনিং নিয়েছে। ট্রেনিং নিয়ে প্রত্যেকটা অঞ্চলে তারা গিয়ে যুদ্ধ করেছে। এই জিনিসগুলো আমাদের নতুন প্রজন্ম আপনার সশস্ত্র বাহিনী এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে তারা গিয়ে নিতে পারে। জি, উইং কমান্ডার ফারজানা রহমান, একটু আপনার কাছে আসতে চাই। বিমান বাহিনীর এই যে আধুনিকায়নে আসলে কি কি কার্যক্রম গ্রহণ করা হয়েছে? ধন্যবাদ আপনাকে। আমাদের বিমান বাহিনীর যাত্রাটা কিভাবে শুরু হয়েছে আমরা সবাই জানি, যে ছোট্ট একটি কিলো ফ্লাইটের মাধ্যমে, যেখানে মাত্র 3টি বিমান ছিল, 2টি বিমান এবং একটি এলিয়ট হেলিকপ্টার। এই একটি ডাকোটা বিমান, একটি অটার বিমান এবং একটি এলিয়ট হেলিকপ্টারের যাত্রা শুরু করে সেই কিলো ফ্লাইট, সেই বিমান বাহিনী আজকে কিন্তু অনেক আধুনিক, অনেক সুপরিসর। আমাদের যেমন চতুর্থ প্রজন্মের ফাইটার এয়ারক্রাফট আছে, সেই ফাইটার ট্রেনার আছে, এছাড়াও আমাদের সুপরিসর পরিবহন বিমান আছে, এছাড়া বিভিন্ন MI সিরিজ হেলিকপ্টারের সাথে সাথে আমাদের ম্যারিটাইম সার্চ অ্যান্ড রেস্কিউ হেলিকপ্টার আছে, এছাড়া আছে আমাদের অনেক অত্যাধুনিক রেডার। আর বর্তমানে যে আমাদের বিমান বাহিনীর আধুনিকায়ন আর দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতির ব্যাপারে এই যে একটা তাদের যে অবদান, যে আমরা কিন্তু এখন বর্তমানে আমাদের বিমান বাহিনীতে বিভিন্ন ফাইটার এয়ারক্রাফট বা হেলিকপ্টার বা রেডার বা মিসাইলের এগুলোর রিপেয়ার এবং ওভারহলিং ইউনিটগুলো আছে, যা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। এখানে আমরা যে বিভিন্ন গ্যাপ ফিলার রেডার, GM403 অত্যাধুনিক রেডারগুলো আছে, আর যে ট্রেনিং ইনস্টিটিউটগুলো আছে, যেভাবে আমাদের বিমান বাহিনীর সদস্যরা যেভাবে ট্রেনিং প্রাপ্ত হচ্ছে এবং যেভাবে তারা বৈদেশিক মুদ্রা সাশ্রয় করছে এই বিভিন্ন রকমের ফাইটার এয়ারক্রাফট আর হেলিকপ্টার, এগুলো আমাদের নিজেদের দেশে ওভারহলিং করে, তো এভাবে যে দেশের প্রতি একটা নিজেদের যে সাপোর্ট দেওয়াটা, আর সবচেয়ে বড় কথা যে দিন দিন যে আধুনিকায়ন হচ্ছে, এটা আসলে দেশকে এগিয়ে যাওয়ার জন্য অনেক বেশি উপকার বয়ে আনছে। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীও কিন্তু অলরেডি শাহনাজ স্যার বললেন যে শিক্ষাগত দিক থেকেও যদি বলতে চাই, আমাদেরও প্রত্যেকটি বেইজে স্কুল আছে এবং এছাড়াও আমাদের একটি মহাকাশ গবেষণা এবং আমাদের বাংলাদেশ বিমান এবং শুধুমাত্র বাংলাদেশ বিমান না, সিভিল এভিয়েশনকে সাপোর্ট করার জন্য কিন্তু আমাদের এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি আছে। আগেকার দিনে যে অনেক শিক্ষার্থীরা যারা বিভিন্ন সাবজেক্ট পড়ার জন্য দেশের বাইরে যেতে হতো, তারা কিন্তু এখন এই শিক্ষাগুলো আমাদের দেশেই নিতে পারছে। এছাড়াও আমাদেরও আছে ব্লু স্কাই, স্পেশাল চাইল্ডদের জন্য। তো বিমান বাহিনী আসলে যুগের সাথে তাল মিলিয়ে অন্যান্য বাহিনীর সাথে দেশের আর্থ সামাজিক এগিয়ে যাচ্ছে। আবারও আলোচনায় ফিরবো, একটি বিরতি নিয়ে ফিরছি। প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছে একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গে থাকুন। আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। উইং কমান্ডার ফারজানা রহমান, বিরতির আগে আপনার কাছে ছিলাম, এবার একটু আপনার কাছে জানতে চাই মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীর উল্লেখযোগ্য অপারেশন সমূহ সম্পর্কে একটু আমাদের দর্শকদের যদি আপনি জানাতেন, বিশেষ করে কিলো ফ্লাইটের দুঃসাহসিক যে অপারেশন, সেটি সম্পর্কে কি বলবেন? ধন্যবাদ। 1971 সালে যখন আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়, তখন আমরা সবাই জানি যে স্বতন্ত্র কোনো বিমান বাহিনী ছিল না, বাট যুদ্ধ যতই অগ্রসর হচ্ছিল, একটি স্বতন্ত্র বিমান বাহিনীর একটি আকাঙ্ক্ষা, প্রয়োজনীয়তা আমরা অনুভব করছিলাম।
সেই সময়ের দুঃসাহসিক বৈমানিকরা যারা পাকিস্তান বিমান বাহিনী ছেড়ে চলে আসে এবং কিছু অসামরিক বৈমানিক এবং কিছু কারিগরি পেশার বিমান সেনা, মোট 47 জন বিমান সেনা এবং 10 জন কর্মকর্তার সমন্বয়ে একটি ডাকোটা বিমান, একটি অটার বিমান এবং একটি এলিয়ট হেলিকপ্টার, এই 3টি এয়ারক্রাফট দিয়ে আসলে আমাদের বিমান বাহিনী 1971 সালের 28শে সেপ্টেম্বর ভারতের নাগাল্যান্ডের দিমাপুরে খুবই জঙ্গলাকীর্ণ একদম একটি রানওয়েকে সংস্কারের মাধ্যমে বিমান বাহিনীর যাত্রা শুরু করে। তো প্রথম অপারেশনটা, আর আমাদের এই হেলিকপ্টার এবং এয়ারক্রাফটগুলো কিন্তু যুদ্ধোপযোগী ছিল না। আমাদের সেই বৈমানিক এবং কারিগরি পেশার বিমান সেনাদের দক্ষতা এবং তাদের প্রচেষ্টার ফলে কিন্তু এই বিমানগুলোকে যুদ্ধোপযোগী করে তোলা হয়। তারপরে বিমান বাহিনী প্রথম অপারেশন কন্ডাক্ট করে 3রা ডিসেম্বর। এলিয়ট হেলিকপ্টারের মাধ্যমে তারা নারায়ণগঞ্জের গোদনাইল ডিপোতে এবং অটার বিমানের মাধ্যমে তারা চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি, এই দুটো পিওএল ডিপোতে তারা অ্যাটাক করে এবং গভীর রাতেই অ্যাটাকগুলো হয়। এবং আপনি জেনে অবাক হবেন যে শত্রু রাডারকে ফাঁকি দেবার জন্য কিন্তু অনেক লো লেভেলে ফ্লাই করতে হয়েছে, যেটা আসলে সেই শীতের রাতে খুবই রিস্কি অপারেশন ছিল। সেই অপারেশনগুলো সফলভাবে কন্ডাক্ট করে বিমান বাহিনী পাকিস্তানি বাহিনীর আসলে মোরালটাকে একদমই ডাউন করে দেয়। আসলে তারা এক্সপেক্ট করছিল না যে বাংলাদেশ বিমান বাহিনী বা এরকম কোনো বিমান এসে তাদের এই যে মেইন এই যে পিওএল ডিপোটাকে ধ্বংস করে দেওয়ার পর তো আসলে তাদের এই যে একটা এফেক্ট আসে এই যুদ্ধের, সেই এফেক্টটার কারণে তারা আসলে তাদের মনোবল অনেক ভেঙে যায়। তো এইভাবে 3রা ডিসেম্বর থেকে নিয়ে প্রায় 15ই ডিসেম্বর পর্যন্ত আনুমানিক 50টা অপারেশন, অলমোস্ট 50টা অপারেশন সাকসেসফুলি কমপ্লিট করার পর কিন্তু বিমান বাহিনী অনেকটাই মানে আমাদের দেশে আমাদের 3 বাহিনী মিলে মানে আমাদের দেশের যে বিজয়টা খুবই সুনিশ্চিত, এটা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারি। জি, ক্যাপ্টেন তানিয়া সৈকত, আপনার কাছে একটু আসতে চাই। সশস্ত্র বাহিনীতে ক্রমেই নারীদের অংশগ্রহণ বাড়ছে, শুধু তাই নয় পদোন্নতিও হয়েছে, তার উদাহরণ আপনারাই। এই যে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আপনারা এ পর্যন্ত এলেন, এই পথটা আসলে কতটা কঠিন কিংবা মসৃণ ছিল? ধন্যবাদ। আমি মানে নারীর বাংলাদেশে যে অগ্রসর হচ্ছে এই ধারাবাহিকতায় হচ্ছে সেনা বা নৌবাহিনী সর্বপ্রথম 2000 সালে মহিলা কর্মকর্তা নেওয়ার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন এবং আমি এখানে গর্বের সাথে বলছি যে হচ্ছে সেই 2000 সালের যে ব্যাচটা নেওয়া হয়েছিল সেই ব্যাচের আমি একজন কর্মকর্তা এবং হচ্ছে গিয়ে আমি সশস্ত্র বাহিনীর যে পায়োনিয়ার ব্যাচ বলা হয়ে থাকে সেই ব্যাচের একজন কর্মকর্তা হিসেবে আছি। আসলে প্রথম থেকে আমরা হচ্ছে গিয়ে নৌবাহিনীতে যে যোগদান করব এই ইনিশিয়াল পজিশন থেকেই কিন্তু এটা একটা চ্যালেঞ্জ ছিল, বিকজ অফ 3 বাহিনীর কোথাও হচ্ছে এর আগে ফিমেল অফিসারদের কোনো ট্রেনিং বা কিছু হয়নি। সো হচ্ছে গিয়ে আমাদের ট্রেনিং পদ্ধতিটা কেমন হবে এই জিনিসটা কিন্তু আগে থেকে সুনির্দিষ্ট ছিল না। সো আমরা যখন একাডেমিতে যাই আমরা হচ্ছে গিয়ে ছেলেদের পাশাপাশি বিভিন্ন অ্যাক্টিভিটিস করে, যেমন 3 কিলো টেস্ট, তারপরে ধরেন হচ্ছে গিয়ে ক্রস কান্ট্রি দিয়ে আমাদের এই ডিউরেশনগুলো দেখে টাইম সব কিছু ডিফাইন করা হয়েছে। এরপরে যদি আমি নেভির কথাতে আসি, এরপরে আমাদের নেভিতে যেহেতু হচ্ছে গিয়ে জাহাজে চাকরি করার একটা বিষয় চলে আসছে, সো আমাদেরকে জাহাজে প্রেরণ করা হবে কি না এই বিষয়ে একটা কিন্তু কনফিউশন তৈরি হয়েছে, কারণ জাহাজে আপনার হচ্ছে গিয়ে কয়েকদিন টানা থাকতে হবে এবং যুদ্ধজাহাজ কিন্তু মার্চেন্ট শিপের মতো না। যুদ্ধজাহাজে যেহেতু আপনার গান এবং অনেক ধরনের ফায়ার ইকুইপমেন্ট থাকে, সো ওখানে লিভিং স্টাইলটা অনেকটা ডিসকমফোর্টেবল থাকে। সো হচ্ছে গিয়ে আমরা পারবো কি না, কিন্তু কখনোই আমরা বলিনি যে আমরা পারবো না। এই চ্যালেঞ্জগুলো আমরা হচ্ছে গিয়ে সাদরে মানে আমরা বলেছি আমরা পারবো। আমাদের ব্রাঞ্চ দেওয়ার ক্ষেত্রে চিন্তা করা হয়েছে যে আমরা কি হচ্ছে ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ, ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ, এই যে ব্রাঞ্চগুলো আছে এগুলো মেনটেন করতে পারবো কিনা, কারণ এই ব্রাঞ্চগুলো নিলে আপনার হচ্ছে গিয়ে জাহাজে মিনিমাম কয়েক বছর সময় আপনার জাহাজে থাকতে হবে, এই জিনিসগুলো আমরা মেনটেন করতে পারবো কিনা, আমরা সাদরে এই জিনিসগুলো গ্রহণ করেছি। এরপরে যদি আমরা বলি যে হচ্ছে গিয়ে আপনার ইন্টারন্যাশনাল ক্ষেত্রে যে আমরা ইউএন
মিশনগুলোতে যেতে পারবো কিনা, বছরে একটা লম্বা সময় আমাদের মিশন এরিয়াতে থাকতে হবে, নিজেদের আত্মীয় স্বজন রিলেটিভ সবাইকে ছেড়ে, হ্যাঁ, এই জিনিসগুলো পারবো কিনা, এই বিষয়টাও যখন আমাদেরকে প্রথম জিজ্ঞাসা করা হয়েছে যে আমি পারবো কিনা, তখন আমরা হচ্ছে কি, কারণ আমরা যদি না করি তাহলে দেখা যাবে যে আমাদের যারা পরবর্তী জেনারেশন আছে তাদের জন্য এই সুবিধাগুলো বন্ধ হয়ে যাবে। এই কারণে সবসময় আমরা চেষ্টা করেছি, হ্যাঁ এগুলো এক একটা চ্যালেঞ্জ, বাট আমরা চেষ্টা করেছি এই চ্যালেঞ্জগুলোকে মসৃণ করতে, যাতে আমাদের ফিউচার জেনারেশন এবং যারা এখন আসছে তাদের জন্য যাতে এই প্রবলেমগুলো ফেস করতে না হয়। এবং আলহামদুলিল্লাহ এখন বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীতে মোর দ্যান 200 ফিমেল অফিসার আছে। আমাদের 2016 সাল থেকে আপনার হচ্ছে গিয়ে নাবিক হিসেবেও মহিলা নেওয়া হচ্ছে, এবং সবাই সফলতার সাথে দেশে এবং দেশের বাইরে কাজ করে যাচ্ছে। জি, লেফটেন্যান্ট কর্নেল শাহনাজ হোসেন দিনা, মুক্তিযুদ্ধের সেক্টর গঠন করার কথা আমরা জানি, এরপরে কে ফোর্স বলুন, জেড ফোর্স বলুন, কিংবা ব্রিগেড গঠন করা, এই যে নানা ধরনের সংগঠন নানা পর্যায়ে সংগঠন করা হলো মুক্তিযুদ্ধের বাহিনীকে, এরপরে তার সাথে নিয়মিত বাহিনী বলুন কিংবা মুক্তিযোদ্ধারা যারা এবং গেরিলারা, এই বিভিন্ন পর্যায়গুলো নিয়ে একটু বিস্তারিত কি বলবেন আমাদের দর্শকদেরকে? অবশ্যই। প্রথমেই যদি আমি বলি, 17ই এপ্রিল যখন আমাদের টেম্পোরারি সরকারটা গঠন হলো, তারপরে কিন্তু আমাদের কমান্ডার ইন চিফ হিসেবে কর্নেল এমএজি ওসমানীকে নিয়োগ দেওয়া হয়েছিল। তখন ওই মুহূর্তে বাংলাদেশের মানে তৎকালীন পূর্ব পাকিস্তানে কিন্তু 5টা মাত্র রেজিমেন্ট ছিল, 1, 2, 3 ইস্ট বেঙ্গল, 4 ইস্ট বেঙ্গল, আর হচ্ছে গিয়ে 8 ইস্ট বেঙ্গল। তো এই কয়েকটা ইউনিট এবং পরবর্তীতে আরও 3টা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট গঠন করা হয়, আর ছিল হচ্ছে গিয়ে 2টো আর্টিলারি ব্যাটারি। তো এইসবের এই কয়েকটা জিনিসকে এই সাংগঠনিকভাবে গঠন করার জন্য এবং তাদেরকে দায়িত্বপূর্ণ এলাকা কিন্তু ভাগ করে দেওয়ার জন্যই পুরো বাংলাদেশকে 11টা সেক্টরে ভাগ করা হয়। এটা শুধুমাত্র ভৌগোলিক দিক থেকে 11টা সেক্টরে ভাগ করা হয়। 11টা সেক্টরে ভাগ করার পরে দেন এখানে কিন্তু আমাদের যারা ভলান্টিয়ার ছিলেন, নিরস্ত্র যারা উৎসাহী ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, বিভিন্ন পেশাজীবী যারা এসে জয়েন করেছিলেন, প্রথম টার্গেট ছিল তাদেরকে কিন্তু মিনিমাম ন্যূনতম একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা। এটাই ছিল সবার প্রথম তাদের জন্য দায়িত্ব। যখন এই সেক্টরগুলো দাঁড়িয়ে গেল, সেক্টরগুলোতে প্রত্যেকেই একদম সার্ভিং রেগুলার অফিসাররা ছিলেন এবং তার সাথে যোগ দিয়েছিল ইপিআর, ইস্ট পাকিস্তান রাইফেলসের সদস্যরাও। তো তাদেরকে আমরা বলতাম হচ্ছে গিয়ে মুক্তিবাহিনী, এবং যারা ট্রেন করে আসছিল তাদেরকে আমরা গেরিলা যুদ্ধের জন্য আমরা নমিনেট করা হয়েছিল তাদেরকে। তারা হচ্ছে গিয়ে ছোট টার্গেটগুলোকেও তারা হচ্ছে গিয়ে ট্যাকেল করতো। সেই ছোট টার্গেট হচ্ছে গিয়ে শত্রুর গাড়ি বহর হতে পারে, কোনো আইসোলেটেড পোস্ট হতে পারে, এই ধরনের টার্গেটগুলো কিন্তু তারা সফলভাবে করছিল ওই ট্রেনিংয়ের ফলেই। দেন আমরা আসি হচ্ছে গিয়ে পরবর্তীতে আমাদের সাথে একেবারেই সর্বশেষ দিকে যখন আমরা ব্রিগেড হিসেবে 3টা এস ফোর্স, জেড ফোর্স আর কে ফোর্স, এই 3টা আমরা ব্রিগেডের আদলে আমাদের এই সেক্টরগুলোকে ভাগ করা হয়েছিল। ভাগ করার ফলে দেন আমরা একটা ইম্প্যাক্ট আনার জন্য, ফাইনাল একটা ইম্প্যাক্ট আনার জন্য যেই দরকার ছিল, কোঅর্ডিনেশন দরকার ছিল, সেই কোঅর্ডিনেশনটা কিন্তু কোঅর্ডিনেটিং বডি হিসেবে একটা ব্রিগেড রূপে প্রত্যেকটা ফোর্স কিন্তু কাজ করছিল। উইং কমান্ডার ফারজানা রহমান, একটু আপনার কাছে আসতে চাই। কিছুক্ষণ আগে আপনি জানাচ্ছিলেন অপারেশন কিলো ফ্লাইট নিয়ে, সেটা নিয়ে জিজ্ঞেস করছিলাম। এই যে অপারেশন কিলো ফ্লাইট, সেটি তখন আমাদের বিমান বাহিনীর শক্তি সামর্থ্য তেমন একটা ছিল না, কিন্তু যত উন্নয়ন হচ্ছে তখন এখন অনেক সামর্থ্যবান হয়েছে বিমান বাহিনী থেকে। এই যে সেই সামর্থ্যবান হওয়ার পাশাপাশি কিন্তু আমাদের দায়িত্ববোধটাও আসলে বেড়ে যাচ্ছে, এই সম্পর্কে কিছু বলবেন কিনা দায়িত্বের দিক থেকে? ধন্যবাদ আপনাকে। আমি এই ব্যাপারে অলরেডি কিছুটা হাইলাইট করেছি যে আমাদের যত এই যে বললেন যে শক্তি সামর্থ্য বা আমরা যতটা আধুনিক হচ্ছি, আমাদের দেশের প্রতি দায়িত্ববোধ সব কিছুই ধীরে ধীরে বাড়ছে। এই দায়িত্ববোধের পাশাপাশি আমি যেটা বলছিলাম যে আমরা যে 24 ঘন্টা বা এই বছরের 365 দিন বিমান বাহিনী আমাদের বাংলাদেশের আকাশ নিরাপত্তার জন্য যে নিয়োজিত থাকে, এর পাশাপাশি যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায়ও আমরা ঝাঁপিয়ে পড়ি। আমাদের প্রতিটা বেজে সবসময়ই হচ্ছে হেলিকপ্টার নিয়োজিত থাকে যে মেডিকেল ইভাকুয়েশন, ক্যাজুয়ালিটি ইভাকুয়েশন এবং সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন কন্ডাক্ট করার জন্য।
তো যখনই যেখানে যেরকম দুর্যোগ হয় আমরা ছুটে যাই এই রেসপন্স করার জন্য। শুধু যে এই ফায়ার ইনসিডেন্ট, তারপরে বন্যা, এছাড়াও ভূমিকম্প, যে কোনো ধরনের ইনসিডেন্টে, এছাড়াও দেশের যেটা বলছিলাম যে আমাদের বিভিন্ন বনায়ন কর্মসূচিতেও বাংলাদেশ বিমান বাহিনী কিন্তু অনেক সহায়তা করে থাকে। যে চিটাগং হিল ট্র্যাক্সের বিভিন্ন দুর্গম এলাকায় কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে আমরা সিটবল নিক্ষেপের মাধ্যমে বনায়ন কর্মসূচিতে অংশগ্রহণ করি। এছাড়াও আরও আছে যে প্রসঙ্গটা নিয়ে একটু আসবো, একটা বিরতি নিয়ে ফিরছি। প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গে থাকুন। আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। উইং কমান্ডার ফারজানা রহমান, যেমনটা বিরতির আগে আপনি জানাচ্ছিলেন, সেই বিষয়টির সাথে আমি আরেকটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। সেটা হচ্ছে বিমান বাহিনীর উন্নয়নে বর্তমানে আসলে নতুন কি কি যুক্ত হয়েছে কিংবা আগামীতে যুক্ত হবে, কি কি আছে সেটা একটু জানাবেন। ধন্যবাদ। বিমান বাহিনীর উন্নয়নে যে সবচেয়ে বড় মাইল ফলকটা, সেটা হচ্ছে আমাদের নিজেদের প্রযুক্তিগত, আমাদের নিজেদের কারিগর দিয়ে কিন্তু আমরা দুটো বেসিক ট্রেনার আমাদের আছে বিমান বাহিনীর। এটা কিন্তু আমাদের দক্ষ কারিগরদেরই একটি ফল। এছাড়াও বিমান বাহিনীতে আমি যেটা বলছিলাম অলরেডি, যে আমাদের বিভিন্ন সিমুলেটর ট্রেনিংয়ের জন্য সিমুলেটর আছে, হেলিকপ্টার সিমুলেটর ইউনিট আছে, এছাড়াও রেডার সিমুলেটর ইউনিট আছে, এছাড়াও সব রকমের হেলিকপ্টার ট্রেনার, রেডারের ওভারঅলিং ইউনিট আছে। এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হয়েছে ইউএভি, যেটা রেকগনাইসেন্স পারপাজে ইউজ হয়ে থাকে। এছাড়াও গ্যাপ ফিলার রেডার আছে, যেটা দিয়ে আমরা, আর GM403 রেডার আছে, যেটা দিয়ে আমরা আমাদের পুরো দেশের প্রতিটা জায়গাকে আমরা সার্ভেলেন্সের আন্ডারে রাখতে পারছি। জি, ক্যাপ্টেন তানিয়া শওকত, আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাই, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ নৌবাহিনীর ভূমিকা বিষয়ে একটু আমাদেরকে জানাবেন, এবং কোন কোন অঞ্চলে বাংলাদেশ নৌবাহিনী আসলে দায়িত্ব পালন করেছে, যদি একটু সংক্ষেপে বলতেন। ধন্যবাদ। বাংলাদেশ নৌবাহিনী 1993 সাল থেকে আপনার UN মিশনগুলোতে জনবল পাঠাচ্ছে। এই পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনী থেকে প্রায় 7,500 কর্মকর্তা এবং নাবিকগণ অলরেডি গিয়েছে। এখন বর্তমানে আমাদের হচ্ছে লেবাননে এবং হচ্ছে সাউথ সুদানে আমাদের দুইটি টিম রয়েছে। আমাদের যে লেবাননে, মানে এখানে আমি উল্লেখ করতে চাই, লেবাননে শুধুমাত্র সারা ওয়ার্ল্ডের মধ্যে 5টি জাহাজ ওখানে অবস্থান করছে লেবাননকে প্রোটেকশন দেওয়ার জন্য। সেখানে বাংলাদেশের বানৌজা সংগ্রাম ওখানে রয়েছে, এবং সেখানে হচ্ছে গিয়ে তাদের পেট্রোলিংয়ের কাজ করছে, সাথে সাথে লেবানিজ যে নৌবাহিনী আছে তাদেরকে প্রশিক্ষণ প্রদান করে আসছে। এছাড়াও সাউথ সুদানে যেটা রয়েছে সেটা প্রায় হচ্ছে গিয়ে আপনার 1000 মাইল একটা হচ্ছে গিয়ে ওদের বলে, এটাকে লাইফ লাইন বলা হয়ে থাকে, যার মাধ্যমে ওদের হচ্ছে গিয়ে রসদ এবং আদার জিনিসপত্রগুলো যায়। এই পুরো লাইনের প্রোটেকশনটা বাংলাদেশ নৌবাহিনী প্রদান করে আসছে। জি, লেফটেন্যান্ট কর্নেল শাহনাজ হোসেন দিনা, একটু জানতে চাই, নতুন যারা সশস্ত্র বাহিনীতে আসতে চায় তাদের জন্য কি আপনার কোনো বার্তা থাকবে কিনা? অবশ্যই, নতুন যারা সশস্ত্র বাহিনীতে আসতে চায়, সশস্ত্র বাহিনী হচ্ছে গিয়ে আমরা যারা জয়েন করেছি, সবার প্রথম আমাদের হচ্ছে গিয়ে যেটা রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে দেশপ্রেম। দেশকে যারা সেবা করতে চায়, দেশের মানুষের স্বার্থে যারা জীবন উৎসর্গ করতে চায়, তাদের জন্যই কিন্তু এই সশস্ত্র বাহিনী। সশস্ত্র বাহিনীতে জয়েন করার মাধ্যমে দেশপ্রেম, যেখানে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা দেশকে সেবা করতে পারবো, ঠিক একইভাবে আমরা কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার একটা সুযোগ রয়েছে। এই রকম একটা সুযোগ অনেক কর্মক্ষেত্রেই কিন্তু পাওয়া যায় না। তো সেজন্যই আমি নতুন প্রজন্মকে বলবো, মুক্তিযুদ্ধের চেতনায় যেরকম উজ্জীবিত হয়ে আমরা এখনও বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করছি, বা নৌবাহিনী বা বিমান বাহিনীতে চাকরি করছি, সেম ওয়েতে এই মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করেই আমাদের পরবর্তী প্রজন্মকেও আমি মানে আমন্ত্রণ জানাবো যেন অবশ্যই তারা সেনাবাহিনীর সদস্য হিসেবে এই আমাদের সশস্ত্র বাহিনীতে যোগদান করে। জি, ধন্যবাদ আপনাদের তিনজনকে, ধন্যবাদ আজকে প্রযত্নে বাংলাদেশে এসে সময় দেওয়ার জন্য। শেষ করছি প্রযত্নে বাংলাদেশের আজকের আয়োজন। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।